প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 9-এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটি নিয়ে নানা ধরনের আলোচনা পর্যালোচনা আছে এবং সেই পর্যালোচনার প্রেক্ষাপটে এক একটি দেশের ব্যাংকগুলো কিংবা প্রতিটি ব্যাংকেরও আলাদা আলাদা কিন্তু মডেল বা অ্যাপ্রোচ রয়েছে। তারপরে সেই অ্যাপ্রোচগুলোকে যদি আমরা একটি জায়গায় এনে বিচার বিবেচনা করার চেষ্টা করি, সেক্ষেত্রে কান্ট্রিজ মডেলটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্পর্কের মাধ্যমে সর্বোচ্চ সেবার এর কোনো শেষ নাই, কিন্তু প্রতিটি ব্যাংকই তার গ্রাহককে সর্বোচ্চ পর্যায়ে সেবা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেন এবং সেখানে শুধু ব্যাংকই দায়িত্ব পালন করবে ব্যাপারটি কিন্তু এরকম নয়। গ্রাহকের পর্যায় থেকেও কিন্তু দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ রয়েছে, দায়িত্বশীল ভূমিকা পালনের প্রসঙ্গ রয়েছে। ব্যাংকগুলো তার একজন গ্রাহককে ওই গ্রাহক যে ব্যাংকিং প্রোডাক্টের সাথেই সম্পৃক্ত হোক না কেন, সেক্ষেত্রে কিছু ব্যাংকের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মানা কিন্তু একজন গ্রাহকের অন্যতম দায়িত্ব এবং সেই দায়িত্বের প্রেক্ষাপটে তাকে তার যে দায়িত্বশীলতার ক্ষেত্রগুলো কিংবা ব্যাংকগুলোকে তার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সহযোগিতার যে প্রসঙ্গ রয়েছে, সেই সহযোগিতাও কিন্তু অব্যাহত রাখা প্রয়োজন। এবং এই জায়গাতে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে পরস্পরের প্রতি দায়িত্ব রয়েছে এবং সেটি যখন খুব কার্যকরীভাবে পরিচালিত হবে তখনই আসলে আস্থার সম্পর্ক অনেক বেশি অটুট হবে এবং মজবুত থাকবে। এই প্রসঙ্গটি নিয়েই এটি একেবারে সবসময় গুরুত্বপূর্ণ। সেই প্রসঙ্গটিকে সামনে রেখেই আজকের আলোচনা, তারই প্রেক্ষাপটে আলোচনা শিরোনাম ব্যাংক ও গ্রাহক সম্পর্ক। একজন সম্মানিত আলোচককে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি দীর্ঘদিন ধরে এই ব্যাংকের নানা পর্যায়ে তিনি কাজ করেছেন এবং নানাভাবে এই যে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কগুলো নিয়ে পর্যালোচনা, তার বক্তব্য রয়েছে। আমরা আর কথা না বাড়িয়ে সম্মানিত আলোচককে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে আছেন ঢাকা ব্যাংকের হেড অব রিটেল বিজনেস এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট SM মোস্তাফিজুর রহমান। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মোস্তাফিজ ভাই, এই যে ব্যাংক এবং গ্রাহকের যে সম্পর্ক, সেটি নিয়ে তো কোনো ব্যাংকই তো চায় না যে তার গ্রাহকের সাথে তার সম্পর্কটা কোনো টানাপোড়েন তৈরি হোক বা কোনো প্রশ্নবিদ্ধ সম্পর্ক তৈরি হোক। এখন ব্যাংক গ্রাহককে কিভাবে দেখছে, গ্রাহক ব্যাংককে কিভাবে দেখছে, এই জায়গা থেকে আলোচনাটা আমরা শুরু করি। আপনার তো দীর্ঘদিনের ধন্যবাদ আপনাকে। জি, আসলে যে কোনো প্রতিষ্ঠানের কিন্তু প্রাণী হচ্ছে গ্রাহক। একটা প্রতিষ্ঠান যদি গ্রাহক না থাকে, সেই প্রতিষ্ঠান অস্তিত্ব টিকে থাকতে পারে না এবং যত প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায়, সেই প্রতিষ্ঠানটাও কিন্তু দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করতে পারে। তা আমাদের ব্যাংকটা মূলত সার্ভিস ইন্ডাস্ট্রি। এখানে আমাদের কিন্তু সেবা দিয়ে কিন্তু আমাদের গ্রাহক সম্পর্ক টিকিয়ে রাখতে হয় এবং মার্কেটে সার্ভাইভ করতে হয়। আমরা জানি যে আমাদের যে ব্যাংকের পড়াগুলো বিভিন্ন ব্যাংক যেগুলি অফার করে, সেগুলো অনেকগুলি কিন্তু একই রকম। তারপরেও কিন্তু কোনো ব্যাংক ভালো করছে, কোনো ব্যাংক পিছিয়ে পড়ছে। মূল কারণই কিন্তু সেবার মানের উপর নির্ভর করে। আমাদের সবসময় লক্ষ্য থাকে যে আমরা আমাদের গ্রাহককে সর্বোচ্চ সম্মানের সাথে আমরা তাদেরকে মেনটেন করব এবং আমাদের সেই লক্ষ্যে প্রথমে আমরা চিন্তা করি তারা কী ধরনের প্রোডাক্ট তারা চাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে সামাজিকভাবে কানেক্টেড থাকে। কেউ পত্রিকা পড়ে, কেউ সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকে, কেউ টিভি দেখে। সেভাবে কিন্তু তাদের কাছে আমরা তথ্যগুলো পৌঁছে দিই। এটা তো শুরু হলো, কাস্টমারের সাথে যোগাযোগ শুরু হলো আমাদের। তারপর যখন আমাদের সেবার ব্যাপারে আকৃষ্ট হয়ে আমাদের প্রতিষ্ঠানে আসলেন, তিনি কিন্তু তার প্রত্যাশাটা করতে না পারলে কিন্তু সে আমার সাথে দীর্ঘদিন ব্যাংকিং করবেন না। তা আমাদের প্রতিনিয়ত লক্ষ্য থাকে কীভাবে তাকে সম্পর্কটা আমরা ভালো মজুর করতে পারি, তার সার্ভিসটাকে আমরা কীভাবে একটা রেফারেন্স আকারে সে আরেক জায়গায় বলতে পারে। এবং এই কারণেই কিন্তু আমরা আমাদের ব্যাংকের যে স্লোগানটা আছে, এক্সেলেন্স ইন ব্যাংকিং, আমরা গ্রাহকে যদি আমরা এমপ্যাথেটিক না হই, যে গ্রাহকের সমস্যাটা কিন্তু আমরা গ্রাহক হয়েই কিন্তু বুঝতে হবে আমাকে, তিনি যে প্রবলেমটা আমাকে বলছেন আমি ওই জায়গায় তাহলে কী করতাম, এটা যদি আমি বুঝতে পারি তাহলে তার সমাধান কিন্তু অনেক ইজি হয়ে যায়। আরেকটা ব্যাপার কাজ করে কি, গ্রাহকরা কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যা কিন্তু বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। চিন্তা করে যে একটা সমস্যা বললে এটা নিয়ে অন্যদিকে তার ঝামেলা সে বোধ করতে পারে। দেখা যাচ্ছে সার্ভে দেখা গেছে কি মাত্র 5% ক্লায়েন্ট তার আসল কারণটা বলে যে কেন সে সম্পর্কটাকে ছিন্ন করতে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নীরবে গ্রাহক চলে যায়। এবং আমরা মনে করি যে গ্রাহকের যদি অভিযোগ সেগুলো আমরা যদি নিতে পারি এবং সেগুলো অনুযায়ী যদি কাজ করতে পারি, কম্পিটিশনটা কিন্তু ভালো হয় এবং সার্ভিসের মানও বাড়ে। আসলে গ্রাহকের যদি কমপ্লেন না থাকে বা গ্রাহক যদি কোনো অভিযোগ না করে, সার্ভিস কিন্তু ভালো করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কারণ তারাই কিন্তু আসল
কেন্দ্রে আছেন, যারা আমাদের মানে গ্রাহকের যে অভিযোগ অথবা তার যে গ্রিভেন্স, সেখান থেকে তো সার্ভিসের রিগ্রোথ হয়। মানে এই জায়গাতে আমি একটু, আপনি বলছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে গ্রাহকের মধ্যে যারা একটি ব্যাংকের যারা গ্রাহক আছেন তাদের মধ্যে একটা অল্প সংখ্যকই তার সমস্যার মূল কারণটা ব্যাংকের এমপ্লয়ি বলি অথবা ব্যাংকের সাথে শেয়ার করেন। এখানে কি ট্রাস্টের ঘাটতিটাই মূল কারণ, নাকি এর সাথে অন্য কোনো? এখানে অনেক সময় হয় কি আমাদের সচেতনতার একটা ব্যাপার কাজ করে। অনেক সময় গ্রাহক মনে করে যে উপযুক্ত মাধ্যম কোনটা হবে, কিভাবে অভিযোগটা আমি ওখানে জানাবো, অভিযোগটা জানানোর পরে যদি সে কোনো বিপরীতে কোনো সমস্যা পড়ে কিনা, এখানে অনেকে সংকোচ বোধ করতে পারে আমার কাছে মনে হয়। তবে আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে এখন প্রতিটা ব্যাংক আছে, আমাদের রেগুলেটরি বোর্ড, রেগুলেটরি যে অথরিটি আছে বাংলাদেশ ব্যাংক, সেখানেও কিন্তু গ্রাহকরা কিন্তু সমস্যা জানাতে পারে এবং খুব দ্রুত সমাধান পেতে পারে। তবে আমি প্রথমেই অনুরোধ করবো যে আমাদের যে টাচ পয়েন্টগুলি আছে ব্যাংকগুলোর, ধরেন প্রতিটা ব্যাংকে শাখা আছে, সেখানে কিন্তু অভিযোগ সে দাখিল করতে পারেন। তারপরে কল সেন্টার আছে বলতে পারেন, ব্যাংকগুলির ইমেল অ্যাড্রেস আছে, সেখানে ইমেল করতে পারেন। যে কোনো সমস্যা গ্রাহক ব্যাংকে জানানো উচিত। এবং এই প্রসঙ্গে আমরা একটা প্রশ্ন রেখে মোস্তাফিজ, আমরা বিরতির যাই ফিরে এসে শুনবো। সেটা হচ্ছে, আপনি একজন গ্রাহক যেমন চাইলে বিভিন্ন মাধ্যমে অভিযোগগুলো অথবা তার কোনো অসন্তুষ্টি অথবা কোনো মতামত প্রশ্ন থাকলে সেটি জানাতে পারেন। তো নিশ্চয়ই প্রতিটা ব্যাংকের তো আসলে সেই গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম আছে, জিআরএম সেই ইউনিট আছে। সেই ইউনিটগুলোর ক্ষেত্রেও কিন্তু কিভাবে সেবাটা দেয়া হচ্ছে, কিভাবে সেবা দিলে গ্রাহকের মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি থাকবে না, বা আপনি যেটা চমৎকার বলছিলেন যে ওই ব্যাংকের সেবাকে সে অন্য জায়গায় রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারে, এই প্রসঙ্গগুলো আমরা আলোচনা করব তবে বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিত্য ছোট্ট বিরতি, সঙ্গী থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে সম্মানিত আলোচকের সাথে আলোচনা করছি যে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্কের ধরন কেমন হওয়া উচিত এবং এই সম্পর্ক কীভাবে উত্তরোত্তর বৃদ্ধি ঘটানো যায়। যে প্রশ্নটি রেখে আমরা বিরতিতে গেলাম মোস্তাফিজুর রহমান ভাই, সেটা হচ্ছে যে গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম বা জিআরএমের যে ইউনিট আছে এবং সেটি কিভাবে আপনারা এই গ্রিভেন্সগুলো বা অভিযোগগুলো সমাধান করে থাকেন। নিশ্চয়ই এক এক ব্যাংকের এক এক ধরনের অ্যাপ্রোচ আছে, আপনার ব্যাংকের অভিজ্ঞতা একটু শুনতে চাই। অভিযোগগুলোর মূল কেন্দ্রে থাকে যেটা, যে তার যে প্রত্যাশাটা সে তিনি করেন যখন তিনি পান না, এটা অনেক সময় ঘটে কি তিনি এক্স্যাক্টলি যে প্রোডাক্টটা চাচ্ছেন তিনি সেটা পেলেন কিনা, এখান থেকে শুরু হয়। এবং তাকে যে কমিটমেন্ট করা হলো সে কমিটমেন্ট রাখতে পারছে কিনা। প্রথমে পর্যায়ে যে সে একটা সমস্যা নিয়ে ব্যাংকে আসছেন বা তার একটা প্রয়োজন মেটাতে আসছেন, সে একটা বেনিফিট চাচ্ছেন, সে যখন দেখছেন ওই বেনিফিটটা তার কথা মতো বা ব্যাংকারের কথা মতো পাচ্ছেন না, তখন তার মধ্যে একটা গ্রিভেন্স তৈরি হচ্ছে। তা আমাদের প্রথম যে লক্ষ্য থাকে যে কোনো সমস্যাটাকে আমরা প্রথমে শোনা, মন দিয়ে শোনা এবং এটা ওন করা। যদি আমরা তার সমস্যা শুনতে পারি, আমরা মনে করি যে তাতে করে কিন্তু সমস্যা অর্ধেক সমাধান হয়ে যায়। যেটা হয় কি, অনেক সময় আমরা ভুল করি, যেটা করে থাকি যে আমরা কাস্টমারকে অনেক সময় চ্যালেঞ্জ করি, যেটা অত্যন্ত আসলে আমাদের সুন্দর একটা গ্রাহক ব্যাংকের সম্পর্কের ক্ষেত্রে প্রতিবন্ধক মনে করি যদি কোনো গ্রাহককে সমস্যাটাকে চ্যালেঞ্জ করা হয়। কারণ এখানে বুঝতে হবে যে আমি একটা ব্যাংকে কাজ করি, একই সাথে আমি একটা ব্যাংকে গ্রাহক হতে পারি। সেক্ষেত্রে আমি আসলে ওই অবস্থায় থাকলে আমি কী করতাম? আমি তো প্রথমেই চাইবো যে আমার সমস্যাটা আপনারা মন দিয়ে শোনেন, তারপরে আমার সমাধানের আপনার ব্যবস্থা নেন। এটা তো একেবারে প্রাথমিক প্রত্যাশা। এরপরে আমরা যেটা করি, আমাদের যে স্কেলেশন মেথড থাকে যে কোন সমস্যাগুলি ব্রাঞ্চ সমাধান করতে পারে, যেগুলি ব্রাঞ্চ ম্যানেজার সাহেব ডেলিগেশন দেওয়া আছে, কোনগুলি হেড অফিসে পাঠাতে হতে পারে, এবং প্রতিটা সমস্যার সমাধানে কিন্তু আমাদের ট্যাট সেট করা আছে যে টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, সেগুলো মেনে চলি। এবং সেই সাথে দেখা যায় আমরা অবশ্যই লক্ষ্য থাকে যে সমস্যাটা যেন প্রাথমিকভাবে ব্রাঞ্চ থেকে সমাধান করে ফেলতে পারি, তাহলে আমাদের কিন্তু গ্রাহকের সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যায়। যখনই সমস্যাটা আমাদের হেড অফিসে আসবে স্বভাবতই সময়টা বেশি লাগবে, এবং তারপরে যদি কোনো কারণে আমরা যদি অ্যাড্রেস না করি তখন তো আমাদের সেন্ট্রাল ব্যাংকে যাবে, এটা তো আমাদের জন্য কাম্য কোনো হতে পারে না। তা আমরা সবসময় সচেতন থাকি যাতে করে সমস্যাটা প্রাথমিকভাবে সমাধান করে দেওয়া সম্ভব হয়। তারপরেও বলবো যেটা, যে আপনারা সম্মানিত গ্রাহক যারা দেখছেন, আপনারা যে ব্যাংকে আপনারা ব্যাংকিং করেন না কেন, অবশ্যই আপনারা একটা ব্যাংকিং করছেন, আপনাদের যে কোনো সমস্যা কিন্তু আপনারা উত্থাপন করবেন। তাতে করে যেটা হবে, আমরা উপকৃত হব এবং আপনারই সমস্যার কারণ হয়তো বা যারা বলছেন না, এবং আরও 10 জন লোক উপকৃত হতে পারে। রাইট। এবং সেই প্রশ্নে একজন ব্যাংকারকে প্রস্তুত করা, সেটি ঢাকা ব্যাংকের প্রসঙ্গই বলুন বা অন্যান্য ব্যাংকের যারা সম্মানিত ব্যাংকার হিসেবে কাজ বিভিন্ন পদে যারা নিয়োজিত আছেন, তাদেরকে প্রস্তুত করার ক্ষেত্রে কি আয়োজনগুলো ব্যাংকগুলো করে থাকে? প্রতিনিয়ত আমাদের প্রশিক্ষণ, অনলাইনে প্রশিক্ষণ চালু আছে। সেই সাথে আমরা কিন্তু
ইন ক্লাসরুম এনভায়রনমেন্টও প্রশিক্ষণ করছি, আমাদের কিছু লার্নিং আপনাদের নির্দিষ্ট করে ট্রেনিং সেন্টার অবশ্যই আছে, আমাদের ঢাকা ট্রেনিং ইনস্টিটিউট আছে, এটা একটা ফুললি একটা ইকুইপড একটা ট্রেনিং সেন্টার, এখানে আমাদের রেগুলার ট্রেনিং চলছে, বিভিন্ন স্তরে ট্রেনিং চলছে। সেটা আমাদের কিন্তু লার্নিং সেন্টার আছে, যেখান থেকে বিভিন্ন বিষয়ের উপরে আমরা কিন্তু ওখানে আমাদের অডিও ভিজুয়াল আছে, ওখানে আমাদের বিভিন্ন পেপারস আছে, সে চাইলে ডাউনলোড করে ওখানে দেখতে পারে। সেই সাথে আমরা যারা হেড অফিস লেভেলে কাজ করছি তারাও বিভিন্ন সময় প্রতিনিয়ত নানা রকম সমস্যা আমরা তাৎক্ষণিক সমাধান দিচ্ছি, তাদের সাথে ফোনে কথা বলছি, জুমে কথা বলছি। সেই কাজ প্রতিনিয়ত আমরা চেষ্টা থাকে যে আমরা কী করে তাদেরকে সচেতন করতে পারি এবং নতুন নতুন সমস্যা যেগুলি কোনো একটা ব্রাঞ্চ যদি ফলো করে দেখে বা কোনো একটা ব্রাঞ্চ যদি মনে করেন আপনার এটা ফেস করে থাকে, ওটাকে যেন ইমিডিয়েটলি আরেকটা ব্রাঞ্চে যেন প্রতিস্থাপন করতে পারে, যাতে করে সেই প্রবলেম ফেস করলে কী ধরনের সমাধান হতে পারে। মানে একটি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংকের একটা ইন্টারনাল যোগাযোগ আছে। এই সূত্র ধরে এই আলোচনাটি মোস্তাফিজ ভাই একটু করতে চাই। এটা অনেকেই নিশ্চয়ই আপনাদের কাছে জানতে চান এবং এটা সাধারণ মানুষের একেবারে একটা বলা যেতে পারে একটা কমন একটা প্রশ্ন থাকে, সেটি হচ্ছে প্রতিটি ব্যাংকেরই কিন্তু একটা ভিশন অথবা একটা ফিলোসফিক্যাল আইডিয়া আছে, যেটা আমরা দেখি ব্যাংকের নামটা লেখার নিচে ছোট্ট করে লেখা থাকে, হয়তো একটু ফরম্যাটটা চেঞ্জ করা থাকে। সেই ফিলোসফিক্যাল বা দার্শনিক ভিত্তিটা বা তার এই লক্ষ্যটাকে কেন্দ্র করে সে কাজ করে। এখন বাংলাদেশে ব্যাংকগুলো যে মডেলে কাজ করছে বা গ্রাহকের সাথে তার সম্পর্কের যে ধরন বা এই যে ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, তাতে এই দেশীয় বাস্তবতা বিবেচনায় ওই ভীষণ কি সবসময় বজায় রাখা সম্ভব হয়? আমাদের সবচেয়ে বড় কথা যে সমস্ত প্রতিষ্ঠানই চেষ্টা করে যে সেটাই তো ভিত্তি। আমার যে স্লোগানটা আমি রেখেছি বা আমার যে মোটোটা বলছি, সেটা তো আমার একটা আমি কি করতে চাই সেটাকে মিন করছি। ওটা যদি আমরা প্রতিপালন না করতে পারি, এটা তো সবচেয়ে বড় একটা আমাদের সমস্যার কারণ হয়ে থাকে। তো যে কারণে প্রতিটা ব্যাংকে দেখবেন স্লোগানগুলো অত্যন্ত গ্রাহকমুখী এবং যার মাধ্যমে কি বোঝা যাচ্ছেন তিনি কত দ্রুত সার্ভিস দিবেন, কত ক্রেডিবল একটা প্রতিষ্ঠান, এগুলি কিন্তু বোঝানো কিন্তু আমরা স্লোগানের মাধ্যমে বুঝিয়ে থাকি। সেখানে ভিশন থাকে, মিশন থাকে, সেখানেও কিন্তু আমরা কাস্টমারের সাথে সম্পর্ক করে আমরা কোথায় যেতে চাই সেগুলি কিন্তু বলা আছে। কারণ আমরা এটা মনে রাখতে হবে যে ব্যাংকগুলি বেঁচে থাকে ডিপোজিটরদের টাকায় এবং ডিপোজিটররাই হচ্ছে সম্মানিত গ্রাহক। সেখানে আর কোনো মাধ্যমই নাই, কোনো বিকল্প, গ্রাহকের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প। সো সার্বক্ষণিক আমাদের গ্রাহক নিয়ে কাজ করতে হয় এবং আমরা আজকে যে ব্যাংকিংটা করছি, গ্রাহক যারা আমার সাথে আছেন, আমি আগামীকাল যে ব্যাংকিংটা করবো গ্রাহকের সাথে থাকবো, আগামী বছর করবো গ্রাহকের নিয়ে করবো। সো প্রতিনিয়ত গ্রাহককে নিয়ে আমাদের ভাবতে হয়। আমাদের গ্রাহকরা কিন্তু এখন অনেক বেশি কানেক্টেড, বিশেষ করে এখন কিন্তু ব্যাংকগুলোতে অনেক তরুণ গ্রাহকের সংখ্যা কিন্তু বেশি। তারা কিন্তু যে কোনো সমস্যা কিন্তু তারা দেখতে পারে অল্টারনেটিভ সমাধান কী হতে পারে, কোন ব্যাংক কী করছে এভাবে এই প্রোডাক্টের ডেলিভারি সাথে অন্যান্য দেশগুলো কি ভাবছে সেইটাই বলতে যাচ্ছিলাম। মানে সেটিও তারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেটি তাদের জানার সুযোগ প্রত্যাশা দ্রুত বাড়ছে এবং দেখা যাচ্ছে একটা উন্নত বিশ্বে একটা প্রোডাক্ট আজকে লঞ্চ হয়েছে, হয়তো পরের দিনই সে জেনে ফেললো যে এই ধরনের প্রোডাক্ট আমাদের আছে কি নাই। তো সুতরাং প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যালেঞ্জটা ফেস করতে হবে এবং সেক্ষেত্রে আমাদেরও সেখানে ইনভেস্টমেন্ট করতে হয়, আমাদেরও প্রিপারেশন রাখতে হয় এবং সবচেয়ে বড় কথা হলো যে মানসিকতাটা ওপেন রাখতে হবে যে আমি প্রতিনিয়ত শিখবো এবং গ্রাহকের জন্য ভালো ভালো কাজ করবো। সবুজ ভাই চমৎকার বলছিলেন, তার সাথে সূত্র মিল রেখে আমি এই দুইটা প্রশ্ন রেখে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে গ্রাহক শুধু ব্যাংকের কাছ থেকে প্রত্যাশা করবেন সেটা তো করবেনই একজন গ্রাহক, কিন্তু তারও তো কিছু দায়দায়িত্বের প্রসঙ্গ রয়েছে। সেই দায়দায়িত্বের সংস্কৃতি কেমন তৈরি হলো বাংলাদেশে গ্রাহক পর্যায় থেকে, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয়ত হলো বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা গ্রাহক সেবার প্রশ্নে, এই দুটো বিষয় নিয়ে বিরতির পরে আলোচনা করবো। বিরতি নিয়ে ফিরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসেবে আছেন ঢাকা ব্যাংকের মোস্তাফিজুর রহমান, তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেল বিজনেসের প্রধান। মোস্তাফিজ ভাই, যে দুটি প্রসঙ্গ রেখে যাও, যে গ্রাহকের দায়দায়িত্বের যে সংস্কৃতি, সেই জায়গাটা কেমন দেখছেন? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছেন। আসলে গ্রাহকের মধ্যে সচেতনতা অনেক ক্ষেত্রে ভালো থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। তাদের অধিকার সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত, কারণ তাদের এটা বুঝতে হবে যে তারা যখন ব্যাংকিং করছেন, তারা তো এই ব্যাংকেরই প্রাণ, তাদের কতটুকু পাওয়ার আছে সেটা তাদের বুঝতে হবে। এবার অ্যাট দ্য সেম টাইম এবার ব্যাংকেরও কিছু প্রতিকূলতা থাকে, সেগুলো কি সম্পর্কে যেহেতু আমার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, একটা সম্পর্ক আসলে চলমান থাকে দুই পক্ষেরই সম্মানের ভিত্তিতে এবং সদিচ্ছার ভিত্তিতে। এখন আমাদের অনেক সময় হয় কিছু চ্যালেঞ্জ থাকে, হয়তোবা কোনো একটা ব্যাংকের একটা প্রোডাক্ট এখনই লঞ্চ হয়ে গেছে, হতে পারে আরেকটা ব্যাংকের সেই একই জিনিস লঞ্চ হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে গ্রাহকেরও কি ধৈর্যের দরকার হয়, তাকেও বোঝার দরকার হয় যে না, আমি এই ব্যাংকটাকে সুযোগ দিই, আমি সমজাতীয় প্রোডাক্ট আমি এখান থেকে পেতে পারি, তাদেরকে ডেভেলপ করার সুযোগ দিই। এখানে একটা
তাড়াহুড়োর অবশ্য ব্যাপার থাকে। দ্বিতীয়ত হয় কি যে একটা সমস্যা যখন দেখা যাচ্ছে কোনো সময় ইন্টার ব্যাংক অনেক সমস্যা হয়, যে আমার ব্যাংকে একটা গ্রাহকের সাথে আরেকটা ব্যাংকের যখন লেনদেন হয় তখন কিন্তু অনেক ধরনের ডিসপিউট তৈরি হতে পারে। সেক্ষেত্রে সবসময় কিন্তু আমার ব্যাংকেরই একটা দায়িত্ব থাকে না যে সমাধান আমি করে ফেলতে পারবো, তখন আমাকে অন্য ব্যাংকে সহযোগিতা নিতে হয়। সেখানে অনেক দেখা যাচ্ছে যে তাকে প্রত্যাশিত যে সময়টা বলা হয় অনেক সময় সময়টা আমরা তো রাখতে পারি, অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও পারি না। বাংলাদেশ ব্যাংকের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। না, বাংলাদেশ ব্যাংকের ওই জায়গাতে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে আমরা কখনো কখনো এটাও দেখি যে ব্যাংকগুলোর যে পর্যালোচনা, বার্ষিক পর্যালোচনা গ্রাহক সেবার প্রশ্নে, সেখান থেকে ব্যাংকগুলো একেবারে সরাসরি আমি যে শব্দটা ব্যবহার করবো এই ভাষায় না বললেও তারা যেটা বলে থাকে তার সারাংশ এটাই যে কোনো গ্রাহক সেটা তার ক্ষমতা কিংবা সামাজিক কিংবা পেশাগত বা ব্যবসায়িক পরিচয় বা কর্তৃত্ব বা দাপটের প্রেক্ষাপটে কারো মধ্য থেকে আনডু বেনিফিট নেওয়ার একটা প্রবণতা আসে। এই পরিস্থিতিগুলো কিভাবে নিয়ন্ত্রণ করেন বা কন্ট্রোল করেন কিভাবে? আসলে এটা একটা কর্পোরেট গভর্নেন্সের একটা ব্যাপার কাজ করে ব্যাংকগুলোর ভিতরে। সুতরাং আমি আমার ব্যাংকে যে বলতে পারি যে আমরা একটা স্ট্রং কমপ্লায়েন্সের মধ্যে কাজ করতে হয়। আমাদের এখানে একটা হায়ারার্কি আছে, আমাদের সবার উপরে বোর্ড আছে যেখান থেকে পলিসি দিচ্ছে আমাদেরকে, ম্যানেজমেন্ট আছে সেখান থেকে সেই পলিসি ইমপ্লিমেন্ট করছি আমরা, আমাদের নেটওয়ার্ক আছে, আমাদের ম্যানেজমেন্ট টিম আছে, আমাদের ব্রাঞ্চ টিম আছে। তা আমরা চেষ্টা করি যে রেগুলেশন যেন সব কিছু ঠিকমতো পালন করা হয়। এবং আমি মনে করি যে আসলে আমি যদি আমরা রেগুলেটেড একটা প্রতিষ্ঠান ব্যাংক, সে রেগুলেশন যে ফলো করা হয় আর গ্রাহকের সাথে যদি আপনার পলিসি নিয়ে কথা বলা হয়, বোঝানো যায়, সেখানে আনডু কিন্তু সুবিধা নেওয়ার কিন্তু সুযোগ থাকে না। আমরা তো গ্রাহকের টাকা নিয়ে কাজ করছি, গ্রাহকের অর্থ সুরক্ষা করার আমাদের সবার প্রথম দায়িত্ব। কারণ আমি যে লোনটা দিব, আমার ব্যাংক যে লোনটা দিবে, সেখান থেকে যে রিটার্নটা আসবে সেখান থেকেই তো আমি ডিপোজিটরকে রিটার্ন দিব। সুতরাং আমার রিটার্নটা আমার সবার আগে ভাবতে হবে যে আমি ইনভেস্ট করব, আমি যে রিটার্নটা সবার আগে ঠিক মতো পেতে পারি, তাতেই কিন্তু আমি গ্রাহকের আমি টাকা দিতে পারবো। কারণ আমি আমার ব্যাংকের যদি তারল্য অবস্থা ভালো রাখতে না পারি, আমি গ্রাহক ধরে রাখতে পারবো না, নতুন গ্রাহক বাড়াতে পারবো না। আরেকটি বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনা যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো যে ব্যাংকে যখন একজন গ্রাহক যায়, আমি দেখেছি আমার যতগুলো ব্যাংকে যাওয়ার সুযোগ হয়েছে, নিশ্চয়ই আপনার তো আরও দীর্ঘ কর্ম অভিজ্ঞতা আছে, আপনারা গ্রাহককে স্যার হিসাবে সম্বোধন করেন, সেটা ভালো। এখন প্রশ্ন হলো, স্যার বললে কি গ্রাহক খুশি হয়? তা আমরা তো গ্রাহককে আমরা সবসময় মনে করি যে গ্রাহক হচ্ছে কিং। হ্যাঁ, তো কিংকে তো স্যার বলাই যায়, লক্ষ্মী। জি হ্যাঁ, তাকে আমরা এটা বিলিভ করি সবাই যে আমরা যে প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমাদের যে উপার্জন হচ্ছে, যেটা আমরা করছি, এটা তো গ্রাহকের জন্য সম্ভব হচ্ছে। তাকে সম্মানের অর্থেই আমরা স্যার বলি। এবং আমাদের দেশের স্বার্থসংগ্রহ অবস্থাতেই কমিউনিকেশন করতে গেলে যদি মানুষ সম্মান করতে হয়, এই কথাটা দিয়ে শুরু করলে আমি মনে করি যে এটা মানুষের খুশির ব্যাপার। এবং কখনো কখনো এটা খুব ইতিবাচক দিক, যেটা আমরা ছোটবেলায় আমাদের চোখে পড়েনি, আপনারা আরো বেশি দেখেছেন যে কোনো ব্যাংক বা সকল ব্যাংকই কম বেশি রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে থাকে, এবং এটা খুব ইতিবাচক দিক। আমরা চাই এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। এবার আসি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার প্রশ্নে, গ্রাহক সম্পর্ক বৃদ্ধি করার প্রশ্নে কি নির্দেশনা আছে এবং সেটা ব্যাংকগুলো কিভাবে? বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বড় যিনি যার ভূমিকা রাখে প্রতিনিয়ত, কিন্তু সে ব্যাংকগুলোকে একটা স্ট্রং রেগুলেশনের মধ্যে রাখে, এবং যাতে কম্পিটিশনটা ভালো কম্পিটিশন হয়, নতুন নতুন প্রোডাক্ট যেন ব্যাংকগুলো করতে পারে, নতুন সার্ভিস যেন ইন্ট্রোডিউস করতে পারে, সে আবার কিন্তু প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছে এবং যুগোপযোগী দিক নির্দেশনা তারা দিচ্ছেন কিন্তু। জি, সেই সাথে পিরিয়ডিক্যালি কিন্তু বাংলাদেশ ব্যাংকগুলোর সাথে নিয়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু গ্রাহক সপ্তাহ করে, সেখানে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চগুলো এক জায়গায় করে, বিভিন্ন ব্যাংকগুলোকে এক জায়গায় করে, গ্রাহক থাকে সেখানে, আমরা থাকি, আমরা গ্রাহকের মত বিনিময় করি, এবং ওই সময়টাতে আমরা একটু ডিফারেন্টলি চেষ্টা করি যে গ্রাহকের নতুন কিছু দেওয়া যায় কিনা, বা সেবার মানটা কীভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা নতুন কাজ করি। এটা কিন্তু প্রতিনিয়ত বাংলা ব্যাংক করছে, কিন্তু ব্যাংকের সাথে নিয়েই করছে। এর বাইরে যেটা বলছিলাম যে যদি কোনো অভিযোগ যেটা থাকে, যেটা ব্রাঞ্চে দিলেন বা কল সেন্টারে দিলেন, আমার কমপ্লেন্ট সেলে দিয়ে যদি কোনো কারণে সমাধান না হয়, বাংলাদেশ ব্যাংক একটা চমৎকার একটা জায়গা যেখানে আপনার যে কোনো কমপ্লেন এখানে যদি দেওয়া হয়, ওরা তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যাংকগুলোকে কিন্তু তারা যোগাযোগ করে, এবং তারা যত দ্রুত সম্ভব কিন্তু ওই রেগুলেশনটা করে কিন্তু গ্রাহককে আবার তারা রিটার্ন করে। তো এখানে কিন্তু একটা বড় দায়িত্ব উনি পালন করছে। এটা কিন্তু সবচেয়ে বড় দিক হচ্ছে যে তারা এই ভূমিকা পালন করার ফলে ব্যাংকগুলোকে সতর্ক থাকছে যে না, আমাদের প্রবলেম আগেই সমাধান করে ফেলতে পারি, আগেই সমাধান করা। আমরা একেবারে শেষের দিকে শুধু গ্রাহকের উদ্দেশ্যে আপনার শেষ মন্তব্য শুনবো, কি বলবেন? আপনারা যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি দেখার জন্য। তবে আপনারা যে ব্যাংকে ব্যাংকিং করেন না কেন, আপনারা ব্যাংকের সাথে থাকেন, এবং অবশ্যই আপনার ভালো ব্যাংকের সাথে আপনারা ব্যাংকিং করবেন, এবং আপনাদের যে সুযোগ সুবিধা যা আছে, যে সমস্যা আছে আমাদেরকে জানাবেন, এবং কখনো এই যে সম্পর্ক ব্যাংকের সাথে তৈরি হয়েছে এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব, এবং আপনাদের নিয়েই আমাদের সার্বক্ষণিক কর্মকাণ্ড
বা আপনারা আছেন বলে ব্যাংকগুলি আছে, এটা আমরা সবসময় বিশ্বাস করি এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। কারণ হলো আর্থিক লেনদেনের প্রশ্নে ব্যাংক একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এর বিকল্প এখন পর্যন্ত নেই। এইচ এম মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। জি প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।